প্রিয় বন্ধুরা, আপাতত ইসরায়েল, ইরান, আমেরিকা যুদ্ধ বিরতি আছে। আশা করি আপাতত বিরতিই থাকবে। তো এই যুদ্ধে, 12 দিনের যুদ্ধে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দুটি ব্যাপার। একটা ব্যাপার হলো ইসরায়েল কিভাবে প্রায় 28 জন ইরানের পরমাণু বিজ্ঞানী, জেনারেল, এই ধরনের ব্যক্তিকে, তার মধ্যে আছিল হয়তো সেনাপ্রধানও ছিল, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, পরমাণু বিজ্ঞানী, এরকম বিশিষ্ট 28 জন ব্যক্তিকে টার্গেট কিলিং করলো কিভাবে যুদ্ধের প্রথম হিটেই, প্রথম দিনেই। অর্থাৎ ইসরায়েলের কাছে এই তথ্য কিভাবে গেল যে এই 18 জন পরমাণু বিজ্ঞানী বা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, জেনারেল, বিশেষজ্ঞ, কারণ এদের তো নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে তারা থাকে আমরা জানি, এবং তারা লোকালয়ে যায় না। এই ভয়ে কিন্তু লোকালয়ে যায় না, কারণ এর আগেও মোসাদ আরও বিজ্ঞানীদের হত্যা করেছে ইরানে, এরকম। আবার যে কাসেম সুলেমানিকে হত্যা করছে, এরকম অনেক কাহিনী আছে। এই জন্যে এই পরমাণু বিজ্ঞানীরা লোকালয়ে মিশতেন না। তাহলে কিভাবে ইসরায়েল তাদের টার্গেট করতে পারলো? তাদের কাছে এই তথ্যগুলো কিভাবে গেল যে কে কোন ফ্ল্যাটে কোথায় অবস্থান করে, কয়টায় অফিসে যায়, কয়টায় আসে, কি খায়, এই তথ্যগুলো কীভাবে পাইল ইসরায়েল? আর ঠিক সেইখানে তথ্য খালি পাইলেই তো হবে না, সেই জায়গাটাতে হামলা করাটাও তো একটা বিশাল ব্যাপার। হাজার হাজার মাইল দূরের থেকে যাই আপনি বিমানে, ঠিক সেই ফ্ল্যাটে আপনি বোমারটা মারতেছেন, এটার রহস্যটা কি? এটা নিয়ে সারা বিশ্বে আলোচনা হইতেছে। কোন পত্রিকায় কি আসছে, CNN থেকে শুরু করিয়া BBC, CNN, আল জাজিরা সহ আন্তর্জাতিক মিডিয়ায় কি আসলো, এটার একটা বিশ্লেষণ আমি আপনাদেরকে দেই। হ্যাঁ, আচ্ছা, প্রথমত যে এই যে টার্গেট কিলিং, এই সব কিছুর মূলে একজন হিজাব পরা, বোরখা পরা নারী গোয়েন্দা, মোসাদের এজেন্ট, এই ঘটনাগুলো সে ঘটাইছে। এবার আমরা তার সাথে আপনাকে পরিচয় করে দিব আমি, এবং এর তথ্যগুলো আপনাকে আমি দিচ্ছি। এর নাম হলো, ছবিটা দেখে রাখেন, ক্যাথরিন পেরেজ সাকদাম, এই নামটা, এই ছবিটা চিনে রাখেন। এই যে বাম পাশে সে যখন গোয়েন্দাগিরি করছে তখনকার ছবি, এই যে হিজাব পরা, আর এই যে এই পাশে হইল দেখেন ওর আসল ছবি, চুল খোলা, এটা আসল ছবি। আচ্ছা, এবার বলি, এই নারী ইংল্যান্ডে থেকে ইসরায়েলের বিরুদ্ধে লেখালেখি শুরু করলো। সে উচ্চশিক্ষিত নারী, এগুলো এরা মোসাদ যাদের এজেন্ট নিয়োগ করে তাদের হাই কোয়ালিফাইড পারসন এবং ট্রেনিং প্রাপ্ত, দীর্ঘদিন ট্রেনিং দিছে। খুব ইন্টারেস্টিং এই শব্দটা, এটা আমি একমাত্র ভারতের ফিল্মে এই ধরনের ঘটনা আমি শুনছি, দেখছি, যেগুলো হলো অবাস্তব কল্পকাহিনী বলে ওইটা চালাই দিছি, কিন্তু এটা হলো বাস্তব। এই নারী ইরানের বাইরে থেকেই, কখনো ইংল্যান্ড, কখনো অন্য দেশে থেকেই, সে কিন্তু ইসরায়েল যায় নাই, সে ইসরায়েলের বিরুদ্ধে লেখা শুরু করলো। খুব, এই যে এখন পিনাকি যেমন করতেছে এইরকম আর কি, বাংলাদেশের বিরুদ্ধে। এখন পিনাকি যে কার এজেন্ট, এটা হয়তো ধরা পড়বো আরও অনেক পরে, কারণ এই যে হিজাবি গুপ্তচর গোয়েন্দাটার নাম বলতেছি, সে তো এই কামই করছে। সে লন্ডনে বসা, প্যারিসে বসা, আমেরিকায় বসা
সে শুধু তার কাজই ছিল ইসরায়েলের বিরুদ্ধে লেখা, জাতামাতা লেখা, অবান্তর লেখা, খুব জঘন্যভাবে লেখা, বাজেভাবে লেখা। জাতিসংঘ সবখানে সে আহ্বান জানায় এবং সে ফিলিস্তিনদের জন্য আবার টাকা সাহায্য পাঠায়, ত্রাণ পাঠায়, আমেরিকার থেকে, লন্ডন থেকে ত্রাণ পাঠায়। জিহাদ করতেছে ওখান থেকেই। আবার তার আগে মুসলমান হিজাব পরে নিয়েছে এবং নাম পরিবর্তন করে, এটা তো তার আসল নাম, সে কিন্তু নাম পরিবর্তন করছে অটোমেটিকলি, যা কিছু করতেছে হিজাব পরেই করতেছে। তো এই অবস্থায় সারা বিশ্ববাসী জানলো, ইরানও জানলো, ইসরায়েলের খবরগুলো তো ইরান আবার বেশি পরে পত্রপত্রিকায় দেখে যে এই একজন মহিষী নারী, তাও আবার মুসলিম, সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করছে তো ভালোভাবেই করছে, সে কিন্তু কোরআন তিলাওয়াত শিখছে, হাদিস শিখছে, জাতামাতা ব্যাপার না তো, আর একদিন দুই দিনে বানায় নাই। পরে ইরান দেখতেছে যে একজন মহিষী নারী আল্লাহর পথে আসছে, ইসলাম কবুল করছে এবং ইরানের পক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে, বিশ্ব মুসলিমের পক্ষে সোচ্চার এবং সহযোগিতাও করতেছে ফিলিস্তিনে, গাজায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে হামাসের পক্ষে এবং সহযোগিতা করতেছে। আচ্ছা, বাই সে ইরান গেল। এবার সে ইরান গেল যখন তার এই পরিচিতিটা এস্টাবলিশড হলো যে সে হলো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মানবাধিকার কর্মী, তাও আবার খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে সে। এই পার্টটা কিন্তু সে অনেকদিন বাইরে করছে, লন্ডন, ইউরোপ, আমেরিকায় বসে করছে। তারপরে যখন ইরানে গেছে যে সেই দেশের লোকজনের সাথে দেখা করছে, তার সব পত্রিকার কাটিং টাটিং দিছে, ওয়েবসাইটে দেখছে, তারে ইরান লুফে নিছে, তারে সুযোগ সুবিধা দিছে, লেখার সুযোগ করে দিছে। এমনকি তার লেখাগুলা খমিনির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও স্থান করে নিছে। আচ্ছা, এবার সে করছে কি, সে এই কার্যক্রমের মাধ্যমে যত বড় বড় পরমাণু বিজ্ঞানী ছিল, সেনাপ্রধান সহ একেবারে সে খোমেনির সাথেও সাক্ষাৎ পাইছে, তাদের এত বিশ্বস্ত। তার ইরানে কোনো জায়গায় যেতে তার কোনো বাধা ছিল না, কোনো জায়গায়, এমনকি পরমাণু কেন্দ্র পর্যন্ত। আরও বিশেষ করে এই করছে কি, সে খুব হিজাব করে চলতো সেখানে, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের স্ত্রীদের সাথে, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এদের স্ত্রীদের সাথে সম্পর্কটা গাঢ় হয়ে যায়। তার তো টাকা পয়সার অভাব নাই, ডলার যাচ্ছে ইসরায়েল থেকে, সেদের দাসে খরচ করে, এই স্ত্রীদের সাথেও সম্পর্ক হয়ে যায় পারিবারিকভাবে, সবার বাড়ি বাড়ি যায়, বাসা যাইতে পারত সে, একেবারে খোমেনি পর্যন্ত যাওয়ার পারমিশন ছিল তার। এর মাঝে সে একটা ডেঞ্জারাস কাজ করছে কি, তাদেরকে বিভিন্ন সবাই উপহার দিছে, এই জেনারেলদেরকে, জেনারেলের বউদেরকে উপহার দিছে। কায়দা করছে কি, জেনারেলরা যদি সন্দেহ করে উপহার দিচ্ছে স্ত্রীদেরকে, বিভিন্ন ধরনের উপহার আছে, এর মধ্যে হাতে ঘড়ি, কানে দুল, গলার লকেট, আবার ওই জেনারেলদেরকে দিচ্ছে ঘড়ি উপহার। এখন দেখা দিতেছে যে এই যে উপহারগুলো দিয়েছিল ঘড়ি, এখানে এই ঘড়িটা বিশেষভাবে নির্মিত, এখানে লোকেশন চিপস বসানো ছিল, লোকেশন চিপস। তাহলে আর এগুলো তো আসছে ইসরায়েল থেকে দেওয়া হয়েছে তাকে, তারা তো ওখান থেকে মনিটরিং করতেছে, পরমাণু বিজ্ঞানী হাতে ঘড়ি পড়তেছে, ওনারা ওখানে বসে লোকেশন ট্যাগ করে দেখতেছে যে বিজ্ঞানী সাহেব এখন এখানে আছে, রাত্রে এখানে আছে, অমুক এখানে আছে, অমুক এখানে আছে। কি ডেঞ্জারাস ব্যাপার বলেন দি। তারপরে হয়েছে কি, এই গুপ্তচর, নারী গোয়েন্দা, হিজাবি যেদিনকে হামলা করবে ইরানে, যেদিনকে রাত্রে, তার 2 দিন আগে সে দেশ ত্যাগ করছে।
তারপরে তো এই এতটি মরিয়া সারা ব্যাপক অনুসন্ধান এটা নিয়ে হয়েছে কিন্তু বিশ্বে, যে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, জাপান বলেন, যে এই প্রযুক্তিটা কি, এটা আমাদের দরকার, সবারই তো দরকার। এটা কোন প্রযুক্তি? যেমন ধরেন ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকে ধরে আনতে আমেরিকার কত বড় অভিযান পরিচালনা করতে হয়েছিল দেখছেন? তাকে ঘর থেকে যে ধরে আনছে, তাহলে সেইখানে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করিয়া অলরেডি গোলাগুলি করিয়া তার বেডরুমে ঢুকিয়া তারে ধরে নিয়ে আসছে, তাই কি না? মানে একটা দেশের অভ্যন্তরে যে সৈন্য নামতে হয়েছে, কতটি হেলিকপ্টার গেছে, সৈন্য গেছে প্রিপারেশন নিয়ে, কারণ ওই দেশ তো অ্যাটাক করতে পারে। কি পরিমাণ অস্ত্র শস্ত্র নিয়ে গেছে যে প্রাথমিকভাবে যদি পাকিস্তান অ্যাটাকও করে, তারা ওখান থেকে আত্মরক্ষা করতে পারবে, বেরিয়ে আসতে পারবে। 5টা-7টা হেলিকপ্টার বোঝেই অস্ত্র সৈন্য গেছে, তারা এলিট ফোর্স। কিন্তু এখানে যে ইরানের এতজন 28 জন পরমাণু বিজ্ঞানীকে কিলিংস করলো এরকমভাবে, ইসরায়েলের আশাও লাগলো না, কিছুই লাগলো না, টার্গেট কিলিং, আকাশের উপর থেকে থেকে বম মারছে টার্গেট করে করে। তাহলে এই প্রযুক্তিটা তো আমাদের দরকার। সবাই মনে করতেছে যে ইসরায়েল তো আরও একটা ভয়ানক প্রযুক্তি মনে হয় আবিষ্কার করে ফেলছে, ভয়ানক প্রযুক্তি, যাকে কে কোথায় শুয়ে থাকে বা কে কোথায় থাকে এটা আমাদের নখদর্পণে। এই জন্যে এই জিনিসটা এত তাড়াতাড়ি সামনে আসলো। এটা সব দেশের গোয়েন্দা তখন এটা তদন্ত করা শুরু করলো, বিশেষ করে কানাডা, রাশিয়া, সিআইএ করছে কিনা জানি না, আমি 3টা গোয়েন্দার সংস্থার নাম পাইছি, ভারতের আর ওই যে কানাডার গোয়েন্দা সংস্থা আর ফ্রান্সের গোয়েন্দা সংস্থা। এরা তদন্ত করার পরে তারা একটা একমত হয়েছে, এবং তারা যেটা মতামত দিচ্ছে বা প্রতিবেদন তৈরি করছে সেটা আবার পত্রিকায় আসছে, মিডিয়ায়। তারাই আবিষ্কার করছে যে এই মেয়ে কোথায় এখন ইরান থেকে, ক্যাথরিন পেরেজ সাকদাম, এখন কিন্তু সে গায়েব হয়ে গেছে। কিন্তু ওইসব গোয়েন্দা যখন বিষয়টা জানে গেছে, তার সাথে যোগাযোগ করছে, সে ঘটনা স্বীকার করছে। সে কিন্তু এখন আর সে হিজাবও নাই, মুসলমানও নাই, এখন সে অলরেডি প্যান্ট শার্ট পরে মোসাদের দপ্তরে চলে গেছে, হেডকোয়ার্টারে। এখন আবার যেখানে ডিউটি দিতে দিবে সেই লেভেলে সেইভাবে করবে। চিন্তা করে দেখেন যে গোয়েন্দা কি জিনিস, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যে কি আবিষ্কার করছে, কিন্তু তেমন কিছুই আবিষ্কার করে নাই। লোকেশন তো আমাদের মোবাইলেও দেওয়া যায়, কিন্তু সেই কাজটাই, সেটা তো একটা ছোটোখাটো বিষয়ও না। এটা আপনি আমি যত সহজভাবে বলতেছি, কাজটা কিন্তু এত সহজ না যে একজন নারী যেয়া এই ঘড়ি, এই উপহারগুলা ঠিক টার্গেট ব্যক্তিকে দেওয়া, এটা দিলে পারে তো সন্দেহ করতে পারে, ওটা একটু চেক করলেও তো ধরা পড়ে যেতে পারে না? এই আধুনিক যুগে যে দেখি তো ঘড়িটার মধ্যে কী আছে, কিন্তু সে এমনই কৌশল করে দেখেন, এমন নারীকে দিয়েই করছে, তারা কেউ কোনোদিন সন্দেহ করে নাই। তো আজকে একটা গোয়েন্দা উপাখ্যান শুনাইলাম নারীর, আগামীকালকে আরও একটা শোনাবো, ভয়ঙ্কর গোয়েন্দার কথা শোনাবো, সেটা হলো মোসাদের। এটা আমি স্টাডি করতেছি। তো যারা আছেন সবাই এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন। আমার সঙ্গে যারা দেখছেন, এখানে দেখছি আলমগীর ভাই দেখছেন, আমাকে রফিক হাসান দেখছেন, তারেক ইসলাম বিডি, আমাদের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি, উনি দেখছেন, আর আছে কমরেড হৃদয় খান। তো সবাই ভালো থাকেন। আরও একটা উপাখ্যান নিয়ে আসতেছি, সেটা অনেক গা ছিমছিম করবে শুনলে পারে। আর ভয়েস অফ এথিস্ট আমার যে ইউটিউব চ্যানেলটা, ভিডিও ওখানে সবাই দেখতে পারবেন। আরও একটা চ্যানেল আছে আব্দুস সামাদ সুজন, আমার নিজের চ্যানেল আছে, ওখানে যেও দেখতে পারবেন। মুক্ত গল্পতে যে দেখতে পারবেন। আমাদের সাথে আড্ডা দিতে গেলে চলে যাবেন ভয়েস অফ এথিস্টে, মুক্ত গল্পে পাবেন। ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ধন্যবাদ।